সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে ভিডিওটি না টেনে টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি একদম ভালো না লাগে দেখার দরকার নেই, তাতে আমি কিছুই মনে করব না। কারণ সবার ভিডিও যে সবার ভালো লাগতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ভিডিও শুরুতেই আমার ঘরের এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা রুমে কত সুন্দর আলো মাশাআল্লাহ, কিন্তু রান্নাঘরের অবস্থা দেখেন। আমার শ্বশুর আব্বার রুমটা কখনো আপনাদের সাথে শেয়ার করিনি, এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখেন তো মাশাআল্লাহ কত আলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু লাইটের কোনো দরকার পড়ে না, শুধু রান্নাঘরটাই আমার অন্ধকার। আজকে সারাদিন কারেন্ট থাকবে না, আর অন্ধকারেই আমার কাজ করতে হবে। তো একটা চার্জার লাইট ছিল, সেটা জ্বালিয়েই আমি নাস্তা বানাতে এসেছি। বাচ্চারা স্কুলে কলেজে চলে গেছে, আর তাদের বাবা অফিসে চলে গেছে। আমি একাই শুধু বাসায়। নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে নিজের জন্য কখনোই কিন্তু আলাদা করে নাস্তা রেডি করা হয় না। তো আজকে ভাবলাম যে নিজের জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু নাস্তা রেডি করি। তো আমি পরোটা খেতে অনেক পছন্দ করি দুধ চায়ের সাথে। তো আজকে ভাবলাম দুধ চা না বানিয়ে নিজের জন্য অল্প একটু সেমাই ভিজিয়ে রাখি। তাহলে এটা আমি নাস্তা করার পরে ডেজার্ট হিসেবে খেতে পারবো। মিষ্টি জাতীয় খাবার আমার খুবই পছন্দ। খাবার পরে একটু চা, নয়তো একটু সেমাই, একটু ফিরনি আমার উম খেতেই হয়। মানে মিষ্টি জাতীয় যেকোনো খাবার না হলে মনে হয় কি যেন খাইনি, এমন একটা অবস্থা। তো আমি ৩ টা পরোটা বানিয়ে নিয়েছি। ২ টা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে যদিও এখনো বাসায় আসেনি, বাসায় নেই আরকি। কিন্তু ওর কলেজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো ওই কিন্তু সবার আগে বাসায় চলে আসে। আমি পরোটাগুলোকে অল্প তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম পরোটা আমার কিন্তু ভাজির সাথে, তারপরে দুধ চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই যে তেলের জারটা কিনেছিলাম, এই তেলের জারটা দিয়ে রান্না করতে যে কি সুবিধা! আ পরোটা ভাজার সময় তেল ঢালতে গেলে অনেক সময় বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়। কিন্তু এই জারটা দিয়ে খুব সুন্দর মতন কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো নিজের জন্য এখন নাস্তাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরকম গুছিয়ে কিন্তু ৬ মাসেও একদিন খাওয়া হয় না। মাঝে মধ্যে তো দেখা যায় রান্নাঘরের কোনায় বসেই নাস্তাটা করে ফেলি। গুছিয়ে খাওয়া তো দূরের কথা। আমার বাসার এই জায়গাটা আমার বাসার সবারই খুব প্রিয়। কারণ এখানে বসে বাইরের হাওয়া, আলো, তারপরে ফ্যানের বাতাস, টিভির ভিউ সব সুন্দর মতন পাওয়া যায়। কিন্তু এখানে কখনোই বসে আমার খাওয়া হয় না, কারণ সবারই যেহেতু প্রিয়। আজকে অবশ্য টিভি, লাইট কিছুই নেই। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই খাবারটা খেয়ে নিলাম। এরই মধ্যে দুধ দিয়ে গেছে। আজকে দুধ দেওয়ার কথা ছিল না। আ আমাদের এখানে প্রতি শুক্রবার আমাদেরকে দুধ দিয়ে যায় ৬ লিটার ৭ লিটার করে। কিন্তু এই শুক্রবার আমি বাসায় ছিলাম না। তাই আজকে দিয়ে গেছে। এখানে না ৳৮০ করে দুধ বিক্রি করে। মানে ৳৮০ কেজি। দুধটা অনেক ভালো। আমাদেরকে যিনি দুধ দিয়ে যান উনি গত ৫ বছর যাবৎ আমাদেরকে দুধ দিচ্ছেন। আর উনি দুধে একদমই পানি মিশান না। খেতে খুবই ভালো লাগে। তো আমি দুধ যতটুকুই দিয়ে যাক, আ একদম বোতলে ১ লিটার ১ লিটার করে ভরে আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো ১ সপ্তাহ খাই। তো সবগুলো দুধ আমি বোতলে ভরে নিয়েছি আর ১ কেজি রেখে দিয়েছি আজকে জাল করার জন্য। তো ওদিকের কাজ গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তো আজকে উম আ তেলাপিয়া মাছ দিয়ে একটা ভর্তা বানাবো। আরো অনেক কিছু রান্না করব। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না। শুধু মাছের ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। এই মাছ ২ টা কিন্তু আমার পুকুর থেকে ধরা হয়েছে। তো একদিন বিকেলবেলা আপনাদের ভাইয়া বড়শি দিয়ে ধরেছে। সেদিন কিন্তু আমি মাছটা আর কাটতে পারিনি। কি যেন একটা ব্যস্ততার মধ্যে ছিলাম। তো মাছ ২ টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম না কেটেই। আর ফ্রিজে মাছ না কেটে রাখলে কি অবস্থা হয় সেটা কিন্তু আমরা সব গৃহিণীরাই জানি। মাঝে মধ্যে বিপদে পড়লে কিন্তু এরকমের কাজ করতে হয়, মানে সময় না থাকলে। তো আজকে যখন মাছ ২ টা বের করলাম তখন আমার মনে হলো এটা রান্না করে খেতে একদমই ভালো লাগবে না। হয়তো ভাজা খেতে হবে আর নয়তো ভর্তা করে খেতে হবে। তো মাছ ভাজা কিন্তু এখন অনেক খাওয়া হচ্ছে। তো ভাবলাম আমি মাছটাকে ভর্তা করে ফেলি।
তো ভর্তা করার জন্য আমি একটা আলু কিন্তু মাছের সাথে ভেজে নিয়েছি, আর কিছুটা সিম ছিল বাসায়, সেটাকেও আমি ভেজে নিয়েছি। আর তেলে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে এখন আমি সবগুলো একসাথে দিয়ে ভর্তা করে নেব। মাছটার কাটা একদম সুন্দর মতন বেছে নিয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যেই এভাবে উদ্ভট ভর্তা বানিয়ে থাকি। উদ্ভট হলেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেন তো। আজকে আরো রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী, আর এটাতে জিরার গুঁড়া দিয়েছি। আর রান্না করেছি ডিম ভুনা। ডিম ভুনার মধ্যে আবার আলু দিয়েছি, কেন জানেন? যখন লবণ চেক করতে গিয়েছি দেখি অনেক লবণ হয়েছে, সেটা কমানোর জন্যই আমাকে কিন্তু আলু দিতে হয়েছে। আর রান্না শেষেই আমি বিকেলের জন্য একটু নাস্তা বানাবো। বিকালের নাস্তায় বানাবো তেলের পিঠা। তো তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়াগুলো আমি অনেক দিন আগে ঘরেই বানিয়েছিলাম, আর ভালো করে রোদে দিয়ে শুকিয়ে এই যে একটা জারে ভরে নিয়েছি। এটা এভাবেই রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি কিন্তু। এখান থেকে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি আটা মেশাবো। এটা যেহেতু আতপ চালের গুঁড়া, শুধু আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠাটা শক্ত হবে, সেজন্য আমি এখানে কিছুটা আটা মেশাবো। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ার সাথে 1.5 কাপ আটা মিশাচ্ছি। এখানে 1 কাপ আটা দিতাম, কিন্তু যেহেতু চালের গুঁড়াগুলো একদম শুকনো সেহেতু আমি 1 কাপ আটা দিলাম, 1.5 কাপ আটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি আর পরিমাণ মতন লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। আর এই পিঠাটা আরও একটু সুস্বাদু করার জন্য আমি এখানে 2টা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ডিম। তো আমি এই ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু তেলের পিঠা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার এরকম ডিম দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি এটার মধ্যে গুঁড়া দুধ মিশিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা এভাবে ডিম আর গুঁড়া দুধ দিয়ে তেলের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক ভালো লাগে। আমি এই যে অনেকক্ষণ ধরে ফেটিয়ে এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটা পাতলা মনে হলেও এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু একটু ঘন হয়ে যাবে। আর এখন অন্ধকারের মধ্যেই আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ওই যে বলেছিলাম না আজকে সারাদিন কারেন্ট থাকবে না, তো অন্ধকার হোক অথবা আলো, যে কোনো জিনিস বানাতে নিলে জিনিসটা যদি একদম পারফেক্ট হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। তখন আলো আছে কি নেই সেটার কিন্তু কোনো গুরুত্ব থাকে না। এই যে দেখেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দর হয়েছে, এবং প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তো এভাবেই আমি অন্ধকারের মধ্যে এই পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগে তেলের পিঠা বানাতে গেলে আমি শুধু ফেল করতাম, এখন এই রেসিপি ফলো করে যতবার বানিয়েছি আমি ততবারই কিন্তু সফল হয়েছি, ব্যর্থ হইনি। প্রথম পিঠাটা একটু ছোট করে দিয়েছিলাম হয় কিনা সেটা দেখার জন্য। তো ওই যে বলেছি না প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সুন্দর মতন হয়েছে। আমি পিঠাটাকে একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন তো ভেতরটা কত সুন্দর। আর তেলের পিঠা যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, ভিতরে এরকমের একটু ব্যাটার জমানো থাকলে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। মানে একটা পারফেক্ট তেলের পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু এটা, যে ভিতরে একটু ব্যাটার জমানো থাকবে। তো এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম, আর কিছু গম ভেজেছিলাম এমনিতেই খাওয়ার জন্য। আমার বাসায় গম ভাজাটা সবাই মোটামুটি খেতে পছন্দ করে। আমি এরকম ভেজে কিন্তু জারে ভরে রেখে দেই, আর একদিন গম ভেজে রাখলে এটা কিন্তু 1 সপ্তাহ অনায়াসেই এরকম মচমচে থাকে। এই গম দিয়ে আমি ছাতুও বানিয়ে রাখি, গমের ছাতু চিনি নারিকেল দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই গম ভাজাটা বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে। তো সবসময় ঘরে গম আনানো থাকে, সেখান থেকে কিছুটা ভেজে এই যে জারে ঢুকিয়ে রাখলাম। এখন এটা দিয়ে যে যখন খুশি নিয়ে খেতে পারবে। আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।